শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে সংবিধান দিবস, ৫৫তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ডানার ২৫ বছর পূর্তি, বিপর্যয় মোকাবিলার পাশাপাশি মেয়েদের নিরাপত্তায় হ্যাম রেডিওর কর্মশালা। ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বর্ষ স্মরণে আজ থেকে বর্ষব্যাপী উদযাপনের ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের ২৬শে নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে এই উদযাপন চলবে। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতের গণপরিষদে সংবিধান গৃহীত হয়, যা ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কার্যকর হয়েছিল। এই উপলক্ষে সংবিধান সদনের সেন্ট্রাল হলে আজ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংসদের উভয় কক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বলেন, आज हम सब एक ऐतिहासिक अवसर के भागीदार भी बन गए हैं और साक्षी भी। 75 वर्ष पहले संविधान सदन के इसी केंद्रीय कक्ष में आज ही के दिन संविधान सभा ने नवस्वाधीन देश के लिए संविधान निर्माण का बहुत बड़ा कार्य संपन्न किया था। उस दिन संविधान सभा के माध्यम से हम भारत के लोगों ने इस संविधान को अपनाया, अधिनियमित किया और आत्मार्पित किया। সংবিধান দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গণতন্ত্রের জন্য এ এক উল্লেখযোগ্য মুহূর্ত। हमारे संविधान के 75 साल की यात्रा, 75वें साल में उसका प्रवेश, ये लोकतंत्र के लिए बहुत ही उज्जवल अवसर है। और कल संविधान सदन में सब मिलकर के इस संविधान के 75वें वर्ष की शुरुआत करेंगे। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, সংবিধান দিবস শুধু সংসদের উৎসব নয়, সারা দেশের উৎসব। শ্রী রিজিজু সংবিধান গ্রহণের ৭৫ বছর পূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জনসাধারণের প্রতি আবেদন জানান। देश में हर एक जगह अलग अलग कार्यक्रम कई जगह में किया जा रहा है, क्योंकि हम लोग उसी सदन में बैठेंगे जहां कॉन्स्टिट्यूएंट असेंबली का सिटिंग हुए थे और कॉन्स्टिट्यूशन को एडॉप्ट किया था, इसलिए ये ऐतिहासिक पल है। मैं मानता हूं कि इसमें सिर्फ जुडिशरी, एग्जीक्यूटिव और लेजिस्लेचर का ये इवेंट नहीं है, ये हर एक भारतीय, हर एक भारत के नागरिक सबको मिल करके संविधान दिवस में शरीक होना है, दिल से मानना है और प्रियम्बल को पर। ৫৫তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সপ্তম দিন। দেশ বিদেশের চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ফিল্ম বাজার। সেখানে তরুণ পরিচালকরাও তাদের পরিকল্পনা নিয়ে প্রযোজকদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ পেয়েছেন। বেঙ্গলি প্যানোরামা বিভাগের জুরি রত্নোত্তমা সেনগুপ্ত উৎসব প্রসঙ্গে আমাদের প্রতিনিধিকে বলেন, ছবি নির্বাচনের ক্ষেত্রে নবীন এবং প্রবীণ পরিচালকদের মধ্যে সামঞ্জস্য এবারের উৎসবের একটি উল্লেখযোগ্য দিক। এবছরটা বেশি ভালো লাগলো। আমি গত বছরে ছিলাম, সর্বত্র একটা উৎসবের আবহাওয়া। বামনে রানী বলল যে তুমি ডাইরেকশন দিতে চাও তো লেখো, যত লিখবে তত ভালো ডাইরেকশন হবে, কারণ তোমার নিজের ভাবনা চিন্তাটা, কল্পনাটা প্রখর হয়ে উঠবে। তপন সিনহার মাস্টার ক্লাস কালকে হবে, আমি সেটা কন্ডাক্ট করব, মডারেট করব। আমাদের সঙ্গে আছেন অর্জুন চক্রবর্তী আর আছেন মানু চক্রবর্তী। তপন সিনহা 40টা ছবি একজন মানুষ করেছেন। তার কত ভ্যারাইটি, মানে তার সোশ্যাল থিম বলি, তার সাহিত্যকে অবলম্বন করে পুরো আমাদের একটা দেশের সেটার রিফ্লেকশন পাই সেরকম ছবি করেছেন। এবং কালজয়ী তখন যা করে গেছেন সেটা তখনকার সময়ের থেকে এগিয়ে এখনকার সময় পর্যন্ত আমরা যদি দেখি, আদালত একটি মেয়ে, আমরা যদি দেখি
যৌতুগৃহ। তপন সেনার কাছে হিরোকে যে সব অ্যাডভার্সিটি ফেস করতে পারে এবং ভেঙে পড়ে না। হ্যাঁ, আবার সেই আমরা উত্তরণের গল্প পাচ্ছি। যেটা এখানে আরো ভালো লাগছে সেটা হলো ইয়াংদের ওপরে স্ট্রেসটা। যেমন একদিকে বিগতদের মাস্টারদের ওপরে একটা ফোকাস করা হচ্ছে, কিন্তু সেই রকমই ইয়াংদের ওপর ফোকাস এইখানে কম্পিটিশন গুলোতে সবগুলোতে দেখা যাচ্ছে। ডেবিউ ডাইরেক্টরসদের ওপরে ফোকাস, সেটা একটা খুবই উৎসাহের ব্যাপার। কেন উৎসাহের ব্যাপার? কারণ এরাই আগামী কাল। প্রথম ছবিতে হয়তো সবাইকে ধরা যায় না, পাওয়া যায় না তাদের অবস্থান। 27 ডাউন দেখানো হবে, 50 বছর ছবির পূর্ণ হলো, আওতার কল ওই একটা ছবি করে শেষ হয়ে গেলেন। কিন্তু ছবিটা কেমন? এক তসবির সে ভি দীবার সাজায়া যা সকতা হ্যায়, এই একটা কথা, যে এমন একটা ছবি যে একটা ছবি করে উনি চলে গেলেও নামটা ওনার অক্ষয় হয়ে থাকলো। এইরকম তো সেই ডেবিউ প্রথম ছবির একটা যে ফোকাস, এটা আমার কাছে বড় পাওনা। পরিচালক শেখর দাস এবারের উৎসবে প্রথম নির্মিত ছবিগুলির বিচারকদের মধ্যে ছিলেন অন্যতম। আমাদের প্রতিনিধিকে এবারের উৎসব সম্পর্কে তিনি বলেন, এই উৎসব অন্যবারের তুলনায় আকারে প্রকারে অনেকটাই বড়। আমি গোয়ায় ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি যখন থেকে প্রথম শুরু হয়, তার কারণ আমার প্রথম ছবি, দ্বিতীয় ছবি ইত্যাদি ছবিগুলো সবই পরপর গোয়ায় দেখানো হয়েছিল ইন্ডিয়ান প্যানোরামা সেকশনে। আন্তর্জাতিক জায়গা থেকে গোয়ার চলচ্চিত্র উৎসব যে 2000-2500 প্রায় চলচ্চিত্র উৎসব হয়, তার মধ্যে এখন 14 নম্বরে আছে, অর্থাৎ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিল্ম ফেস্টিভ্যালস অফ ওয়ার্ল্ড। ফলে অনেক দায়িত্ব নিতে হয়, লোকজনের ভিড় বেশ বেশি। কিন্তু যেটা আমার খুব চোখে পড়লো সেটা হচ্ছে মার্কেটিং সেকশন। ওখানে একটা ফিল্ম বাজার বলে ব্যাপার আছে যেটা এনএফডিসি অর্গানাইজ করে, সেটা একটা বিরাট ভিড় দেখলাম। বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসেছেন, তারা তরুণদের সঙ্গে কথা বলছেন জয়েন্ট প্রোডাকশন করা যায় কিনা। আর তুমি তো দেখতেই পাচ্ছ যে এখন জয়েন্ট প্রোডাকশন প্রযোজ্য হচ্ছে, যে ছবি নিয়ে আলোচনা চলছে, পায়েল কাপাড়িয়া ইত্যাদি, তাদের প্রত্যেকেরই ছবি বিভিন্ন দেশের সঙ্গে আর্থিক লেনদেনের ফলশ্রুতি। অর্থাৎ শুধুমাত্র এখানকার প্রযোজকদের টাকায় ভালো ছবি আর করা যাচ্ছে না, এটা ক্রমশ প্রমাণ হয়ে যাচ্ছে। যার ফলে অনেক তরুণরা তাদের ইচ্ছাগুলো প্রকাশ করছে, তারা আলোচনা করছে বিদেশিদের সঙ্গে, যখন ভালো লাগছে। এইটা একটা প্রথম দিকে এতটা চাপ ছিল না, কিন্তু এখন বেশ দেখলাম ভিড় এবং অনেকে উৎসাহী তরুণরা রয়েছে। তো সব মিলিয়ে এটা তো আর ভারতবর্ষে কোথাও হয় না, এই মার্কেটিং সেকশনটা। সেই জন্য ওটা আমি ঘুরে দেখেছি, ভালোই লেগেছে। যেসব ছবি ওখানে দেখানো হয় সেগুলো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালও দেখানো হয়। ভালো ছবি, কান, ভেনিস, বার্লিন বা কার্লভিভারি, টরন্টো ছবিটবিগুলো, সেগুলো তো সবাই দেখায়। সুতরাং সেই ছবিগুলো তালিকায় আছে, হোপফুলি লোকজন বা দর্শকরা সেগুলো দেখে আনন্দ পাবে, এই আর কি। আপনার দেখা ছবির মধ্যে ছবির ফর্ম বা বিষয়বস্তুর দিক থেকে আপনি নতুন কিছু পেয়েছেন এবারে? নতুন পেয়েছি মানে যেটা হয়তো বা আমাদের থেকে একটু বেটার হয়েছে, তার কারণ টেকনোলজি। যেহেতু কারিগরি ব্যাপারটা বা বিজ্ঞান অনেক এগিয়ে নিয়ে গেছে, সুতরাং সেক্ষেত্রে যেটা দেখলাম আমি সেটা হচ্ছে প্রফেশনাল ফিনিশ, অর্থাৎ একটা ঝকঝকে ব্যাপার তৈরি হয়েছে। সাধারণত প্রথম ছবিতে সেটা করা যায় না, তার কারণ অনেক আর্থিক অসুবিধা থাকে এবং ট্রেনিং এর অভাব থাকে, ভুলভ্রান্তি থাকে। সেই ভুলভ্রান্তি অনেক কম, সেইটা একটা দেখার ব্যাপার। বাকি যে যুগান্তকারী কিছু একটা পথের পাঁচালী পেয়ে গেলাম কি একটা ভুবনশ্রম পেয়ে গেলাম, সেই রকম চোখে পড়েনি। পরপর সেটা পৃথিবী জুড়েই তেমন খুব একটা কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না। যৌথ পরিবার ক্রমশ কমে আসার ফলে মানুষের মধ্যে একাকিত্ব বাড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে এর প্রভাব পড়ছে বেশি। গত শনিবার কলকাতায় মনোবিদদের এক আলোচনা চক্রে এই কথাই উঠে এসেছে। মনের স্বাস্থ্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ডানার 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় মনোবিদরা বলেন, বর্তমান সময়ে মানুষের জীবনে আর্থিক স্বাচ্ছল্য এলেও যোগাযোগের অভাবে নানান মানসিক সমস্যা তৈরি হচ্ছে। এই সব ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত না থেকে অবিলম্বে মনোবিদদের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশিষ্ট মনোবিদ ডক্টর অমিত চক্রবর্তী অনুষ্ঠানে বলেন,
অন্যের ওপর দোষারোপ না করে নিজের সমস্যা নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। যদি খুব বাড়াবাড়ি কিছু হয় তখন তো ওষুধ লাগে, যেটা সাধারণত মনোচিকিৎসক, মনোরোগ চিকিৎসকরা দিয়ে থাকেন। কিন্তু বেশিরভাগ মানুষের ওষুধের থেকেও বেশি দরকার একজন মানুষকে পাওয়া, যিনি তাকে বুঝিয়ে বলবেন, যিনি তাকে পথ দেখাবেন, যিনি তাকে ভালো হয়ে উঠতে যে মানসিক সাপোর্টটা আগে একটা আমার কমিউনিটির মধ্যে, আমার পরিবারের মধ্যে পাওয়া যেত, সেগুলো যখন কমে গেছে, সেগুলো একজন মনোবিদ দেবেন। এইটার জন্যেই না মনোবিদের কাছে যাওয়া দরকার। আমি যাতে ভালো থাকতে পারি, এমন নয় যে আমি মানসিক রোগগ্রস্ত, কিন্তু আমার কতগুলো সমস্যা হচ্ছে, একজন মানুষকে দরকার আমার পাশে, যিনি আমার কাঁধে হাত রাখবেন, আমাকে বলবেন যে তুমি ভয় পেও না, তুমি পারবে, তো আমাকে আস্থা যোগাবেন, আমাকে পথ দেখাবেন। সেই কারণেই মনোবিদের কাছে যাওয়া। মনোবিদ সেই কাজটাই করে। সংগঠনের সম্পাদক পল্লবী মুখার্জি বলেন, মনের সমস্যা মানুষ সহজে প্রকাশ করতে পারেন না, তাদের পাশে দাঁড়াতেই এই সংগঠন গড়ে তোলা প্রয়োজন। যারা ফিজিক্যালি বিভিন্ন ইল পার্সনদের জন্য অনেক রকম ট্রিটমেন্ট, কিন্তু মনের সমস্যাটা এমন একটা সমস্যা যেটা সচরাচর মানুষরা প্রকাশ করতে পারে না যে এটা একটা মানসিক সমস্যা। হ্যাঁ, এবং এখনও পর্যন্ত মানুষের কাছে ধারণা রয়েছে যে আমি কি পাগল, আমি ডাক্তারের কাছে যাব, এই ধারণাটা প্রচুর মানুষের কাছে রয়েছে। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে মানুষের মনটাকে আগে সুস্থ রাখা দরকার, ভালো রাখবার দরকার, মনটা ফুলের মতো, সেটাকে ফুটিয়ে দেওয়াটা খুব দরকার। ওই জায়গা থেকে আমাদের ভাবনাটা এসেছিল যে আমরা মানুষের মন নিয়ে একটু কাজ করি। যে কোনো রকম বিপর্যস্ত পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং আত্মরক্ষা করতে হ্যাম রেডিওর প্রশিক্ষণ শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। মেয়েদের বিদ্যালয় ও কলেজগুলির সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি শুরু হয়েছে। আজ দক্ষিণ কলকাতার উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজে এই উপলক্ষে এক কর্মশালার সূচনা করে অধ্যক্ষ ডক্টর অজন্তা পাল বলেন, মেয়েদের নিরাপত্তার কথা ভেবে তারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। এটি তারই অঙ্গ। হ্যাম রেডিওর অনেক পোটেনশিয়ালিটি আছে যেগুলো সাধারণ মানুষ জানেন না, আর আমাদের স্টুডেন্টদের আমরা অবগত করতে চাই এই বিষয়ে, যেমন ডিজাস্টার মিটিগেশনে বা নারী সুরক্ষায়, নিরাপত্তার ক্ষেত্রে বা বিভিন্ন কাজে কর্মে এটা কিভাবে কাজে লাগতে পারে। সুতরাং আমাদের কলেজে এরকম অনেক সেলস আছে, সোসাইটিস আছে পড়াশোনা ছাড়া, এক্সট্রা কারিকুলার কাজের জন্য। তো এই ধরনের একটা সেলও আমরা সম্প্রতি তৈরি করেছি, যাতে শুধুমাত্র এই ওয়ার্কশপটি নয়, পরবর্তী পর্যায়েও যাতে আমরা নানা রকমের প্রোগ্রামসের আয়োজন করতে পারি আর আমাদের স্টুডেন্টসদের কাছে হ্যাম রেডিও সম্পর্কে বার্তা পৌঁছে দিতে পারি। কর্মশালার মুখ্য বক্তা ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, শুধু প্রাকৃতিক বিপর্যয় নয়, যে কোনো পরিস্থিতিতে নারীর সুরক্ষায় হ্যাম রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিপর্যয় মোকাবিলা এবং নারী সুরক্ষা বিষয়টা আরও যাতে ভালো হয়, তার জন্য এই বিভিন্ন উমেন্স কলেজ থেকে আমাদের কাছে ডাক আসছে। আজকে এখানে হচ্ছে এদের একটা বিপর্যয় মোকাবিলা সেল আছে, সেখানে হ্যাম রেডিওর প্রাসঙ্গিকতা কী সেই বিষয় নিয়ে তাদেরকে দেখানো কর্মশালা হচ্ছে। সকালবেলা উঠে সংবাদপত্র খুললেই দেখবেন বিভিন্ন জায়গায় মেয়েদের উপর আক্রমণ বা বিভিন্ন রকম হেনস্থার শিকার, এই ধরনের খবর পড়তে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু তাদের করণীয় কী? সবার হাতে তো আর বন্দুক তুলে দেওয়া যাবে না, কিন্তু তার জন্যই তাদের কাছে যদি এই অ্যামেচার রেডিও থাকে, রেডিও তাদেরকে একটা সুরক্ষা দিতে পারে। সেই সুরক্ষাটার জন্যই তাদেরকে অবগত করানো, কীভাবে এই রেডিওর মাধ্যমে বার্তা বিনিময় করতে পারবে, অবশ্যই দেশের আইন কানুন মেনে, সেইটা তাদেরকে অবগত করানো, হাতে কলমে দেখানো যে বিপর্যয়ে তোমার বন্ধু শুধুমাত্র রেডিও। আমরা সৌম্য, যে দেবদত্ত, এরা বিভিন্ন বিষয়ে, শুভঙ্কর, এরা স্টুডেন্টদেরকে ওয়ার্কশপ করে দেখাচ্ছে এবং এই ওয়ার্কশপের মধ্য দিয়ে স্টুডেন্টরা অবগত হবে কীভাবে হ্যাম রেডিও ব্যবহার করা হয় এবং পরবর্তীকালে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে হ্যাম রেডিওর, এবং ভারত সরকারের পরীক্ষা দিয়ে তারা লাইসেন্স পাবে এবং তারা ফিল্ডে কাজ করার পাশাপাশি বাড়ি থেকেও বিপর্যয়ের সময় রেডিও স্টেশন তৈরি করে তারা এই বিপর্যয়ের কাজে মানুষের হেল্প করতে পারবে এবং সেই সময় সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়ে যাবে, মোবাইল পরিষেবা চলবে না, তারা এগিয়ে আসতে পারবে বাড়ি থেকে। এবং নারীরাই আমাদের বড় শক্তি, সেটা বিপর্যয়ের সময় প্রমাণ করার জন্যই আমাদের হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব থেকে এই পদক্ষেপ আমরা নিয়েছি। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে।
ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।